টিস্যু অ্যান্ড টিস্যু সিস্টেম, টিস্যু এবং টিস্যুতন্ত্র এই অধ্যায়টা আমরা শুরু করতে যাচ্ছি। আমরা এখানে টিস্যু নিয়ে, উদ্ভিদ টিস্যু নিয়ে মূলত আলোচনা করব আর কি। আমরা এখানে বাজক টিস্যু, তারপর হচ্ছে টিস্যু তন্ত্র বা সিস্টেম, টিস্যু সিস্টেম মূলত এখানে আলোচ্য টপিক আমাদের। টিস্যু সিস্টেমের মধ্যে অনেকগুলো প্রকারভেদ আছে। এখানে গ্রাউন্ড টিস্যু সিস্টেম, ভাস্কুলার টিস্যু সিস্টেম, সর্বশেষ মূল এবং কাণ্ডের প্রাথমিক অন্তর্গঠন, একবীজপত্রী কাণ্ডের, উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন। এগুলা মূলত আমাদের পরীক্ষায় এগুলো থেকে বেশি প্রশ্ন আসে। একবীজপত্রী মূলের, উদ্ভিদের মূলের অন্তর্গঠন এবং একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন, এই দুইটা চিত্রসহ ব্যাখ্যা অনেক ভালোভাবে বুঝতে হবে এই অধ্যায়ের জন্য আর কি। ঠিক আছে, দেখো টিস্যু আমরা কাকে বলবো? একই উৎস থেকে সৃষ্ট, একই ধরনের কাজ সম্পন্নকারী সমধর্মী অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে টিস্যু বলা হয়। তাহলে প্রথম কথা, এদের অরিজিন হবে একটা জায়গা থেকে, এরা একই জায়গা থেকে সৃষ্টি হবে সকলেই। একই ধরনের কাজ সম্পন্নকারী, তাদের ফাংশন হতে হবে অনেকটা একই। যেমন আমি যদি শালক সংশ্লেষণের বিষয়ে বলি, শালক সংশ্লেষণ করো উদ্ভিদের যে কোষসমূহ, এদেরকে যদি তুমি একটা শ্রেণীভুক্ত করো, সবার কাজ হলো শালক সংশ্লেষণ করা। সেমভাবে উদ্ভিদের পরিবহন টিস্যুর কাজ করে নিশ্চয়ই অনেকে। পরিবহন টিস্যু মানে হলো পানি চলাচল, তোমার মূল থেকে পানিটা পাতায় পৌঁছানো, আবার পাতায় প্রস্তুত খাদ্যটা সারাদিকে পৌঁছানো, এদের একটা নির্দিষ্ট কাজ আছে। এই মানে পরিবহনের কাজটা স্পেসিফিক যারা করে তাদেরকে আমরা পরিবহন টিস্যু বলবো, ভাস্কুলার টিস্যু বলবো। তো টিস্যু মানে কি? মূলত টিস্যু মানে হলো অনেকগুলা কোষের সমষ্টি। তাহলে এই পরিবহনের কাজটা অনেকগুলা কোষ মিলে যে সম্পন্ন করতেছে, সকল কোষটাকে একত্রে আমরা পরিবহন টিস্যু বলতেছি। ঠিক আছে, তাহলে টিস্যু মানে হলো এক গুচ্ছ কোষ, এই যে কোষগুচ্ছ, যাদের কাজে কি, এই যে একই ধরনের কাজ কি, এবং যাদের উৎস একই উৎস থেকে সৃষ্ট, এবং এরা একটি সমধর্মী মানে একই রকমের করে, এটাকে আমরা বলি টিস্যু বা কোষকলা। আমরা টিস্যুর প্রকারভেদ পড়ব, অনেক ভাগে এখানে ভাগ করা হবে। এইগুলো একটু দেখতে মানে বুঝে বুঝে পড়তে হবে আর কি। এখানে মোটামুটি মুখস্থই করা লাগে ম্যাক্সিমাম বিষয়গুলি। টিস্যুর প্রকারভেদ কী কী আছে? দুই ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু নামেই বোঝা যাচ্ছে যে এটা বিভাজিত হবে, আর স্থায়ী টিস্যু মানে কি, এটা কখনোই বিভাজিত হবে না, মানে স্থায়ীভাবে হয়ে গেছে এটা। ভাজক টিস্যু অপর নাম হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু, মনে রাখতে হবে ইংরেজিটাও। হ্যাঁ, তো ভাজক টিস্যু মানে কি, যে কোষগুলো বিভাজিত হয় তাকে ভাজক টিস্যু বলবা, এবং অপর নাম কি, মেরিস্টেম। মনে রাখবা ভাজক টিস্যুর অপর নাম হচ্ছে মেরিস্টেম। এটা পরীক্ষায় আসে ভাজক টিস্যুর অপর নাম কি, মেরিস্টেম। এরপর আসো ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো একটু বুঝে বুঝে বা যতটুকু সম্ভব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এগুলো থেকে দেখছো প্রত্যেকটা লাইন দাগানো, এগুলো থেকে প্রচুর এমসিকিউ আসে। ডেন্টালে আসছে, এইচএসসিতে আসছে, মেডিকেলে আসছে। কোষগুলো কেমন মনে রাখবা, আমি যেই হিন্টসগুলো দিচ্ছি হিন্টসগুলো বুঝো, তাইলে মনে থাকবে ভালো। ভাজক জীবিত, ভাজকগুলা কোষগুলো কেমন, জীবিত। এরা দেখো বারবার বিভাজিত হবে না, এখন মৃত কোষ হলে তো বিভাজিত হতে পারবে না, তার মানে জীবিত কোষ হবে। আমরা স্থায়ী কোষগুলো দেখবো যে মৃত কোষ। আর বিভাজিত যেহেতু তারা অনেক বেশি হয়, একটা কোষ বেশি বড় হওয়ার সুযোগ পায় না যেহেতু এরা অনেক বেশি বিভাজিত হয়, সো তারা একটা কোষ হয়েছে এটা আবার বিভাজিত হয়ে যায়, একটা কোষ হয়েছে আবার বিভাজিত হয়েছে, বেশি বড় হতে হওয়ার সুযোগ পায় না, অপেক্ষাকৃত ছোটো হয় এবং সময় বেশি হয়। এই যেখানে দেখতে পাচ্ছ, দেখো সময় বেশি কোষগুলো, চারিদিকে একই। ভাজক টিস্যুর কোষগুলো সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন, এই জন্যই তো ভাজক টিস্যু বলছো। কোষগুলো সাধারণত আয়তাকার হয়, ডিম্বাকার হয়, পঞ্চভুজাকার হয়, ষড়ভুজাকার হয়, বুঝতেছো এগুলা। এবং এই কোষগুলো সেলুলোজ নির্মিত পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট হয়, প্রাচীর থাকবে সেলুলোজ দিয়ে গঠিত। এবং মনে রাখবা নিউক্লিয়াসটা আকারে বড় হয়, সাইটোপ্লাজমটা ঘন হয়। এই বিষয়টা আমরা স্থায়ী টিস্যুর সাথে যাতে না মেলাই আর কি। দেখো ভাজক টিস্যুর কোষ ছোট, এই যে অপেক্ষাকৃত কোষ ছোট, কিন্তু নিউক্লিয়াসটা আকারে বড়। নিউক্লিয়াসটা কেমন আকারে তুলনামূলকভাবে বড় হয়, এই যে দেখো নিউক্লিয়াসটা অনেক বড় না, এখানে নিউক্লিয়াসটা অনেক বড় দেখাচ্ছে, এই যে পুরোটা। তো ভাজক টিস্যুর কোষ ছোট, কোষের তুলনায় নিউক্লিয়াসটা বড়। স্থায়ী টিস্যুর বেলায় ঘটনা উল্টা হয়ে যাবে, কোষটা বড় হবে, নিউক্লিয়াস ছোট হবে, আর পাশাপাশি গণসাইটোপ্লাজমে পূর্ণ থাকবে না। ভাজক টিস্যুর কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, আমরা কোষ গহ্বর পাবো স্থায়ী টিস্যুর ক্ষেত্রে। কোষ গহ্বর ভাজক টিস্যুর ক্ষেত্রে থাকবে না। কোষগুলো ঘন সন্নিবিষ্ট হয়, এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে না। দেখো একটা কোষের সাথে একটা কোষ কতটা সুন্দর মতো লাগানো আছে, খুব ভালো মতো লাগানো না, এই যে দেখো। সো এখানে একটা কোষের সাথে আর একটা কোষের মধ্যে কোনো গ্যাপ আছে না, আন্তঃকোষীয় ফাঁক বা গ্যাপ এখানে নেই। এই টিস্যুর কোষগুলো বিপাকীয় হার বেশি। দেখো যেটা বিভাজিত হবে বেশি, তার বিপাকীয় হার বেশি হবে না।
যেটা বারবার বিভাজিত হচ্ছে, সুতরাং এটার বিভাগীয় হারও বেশি হবে। এই যেটাই কোনো প্রকার সঞ্চিত খাদ্য থাকে না, আরে তার কাজ তো বিভাজিত হওয়া, সে খাদ্য সঞ্চয় করবে কেন? কে? এই যে স্থায়ী টিস্যু না তোমার খাদ্য সঞ্চয় করবে, এটাতে বিভাজনের কোনো কাজ নাই, সো এটা তোমার খাদ্য সঞ্চয় করবে। আমাদের এই ভাজক টিস্যু এই কাজগুলো করে না, বজ্রপাতও এখানে থাকে না। প্লাস্টিকগুলো প্লাস্টিক অবস্থায় থাকে, এটা পরীক্ষা আসে। আমাদের ভাজক টিস্যুগুলো কোন অবস্থায় থাকে? প্লাস্টিক অবস্থায় থাকে। তারপর কোষগুলো সাধারণত আকারে কেমন হয়? ছোটো হয়, দৈর্ঘ্যের প্রস্থে প্রায় সমান থাকে। এই যে বললাম কোষ আকারে ছোটো, নিউক্লিয়াস বড়। ভাজক টিস্যু অপরিণত কোষ দ্বারা গঠিত, ঠিক আছে? এরা ম্যাচিউরড হওয়ার সময় পায় না, এই জন্যতে ভাজক কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, ঠিক আছে? এগুলো মনে রাখবা। সো এইখানে অনেকগুলো আমাদের প্রায় 13টার মতো তোমার দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে। এগুলা হুবহু মুখস্থ রাখতে হবে এমন না, তুমি বুঝো বিষয়টা, বুঝে এখান থেকে যা ইনফো তোমার মাথায় ঢুকে গেছে এগুলাই তোমার এমসিকিউতে কাজে লাগবে, ঠিক আছে? এগুলা লাইন বাই লাইন কখনোই মুখস্থ করে তুমি কোলায় উঠতে পারবে না, এটা সম্ভব না লাইন বাই লাইন মুখস্থ রাখাটা। ওকে, যেভাবে বলছে এভাবেই পড়বো এখান থেকে। এরপর সব ভাজক টিস্যুর কাজ। এই যে ভাজক টিস্যু আমরা পড়তেছি, এটার কাজ কি আমরা স্থায়ী টিস্যুর ক্ষেত্রে দেখবো। এটা তোমার বিভিন্ন পদার্থ সঞ্চয় করতেছে, তারপর তোমার পরিবহনের কাজ করতেছে। হ্যাঁ, ভাজক টিস্যুর বেলা আমরা কী কী কাজ পাই দেখো। যেহেতু এটা বারবার বিভাজিত হচ্ছে, এই যে একটা কোষ, দুইটা কোষ, এবার তিনটা কোষ, চারটা কোষ বিভাজিত হচ্ছে, সো এটা দ্বারা উদ্ভিদ কী হবে? তোমার খাটো গাছ লম্বা হবে, ছোটো গাছ বড় হবে, এটাই তো নাকি? যারা সরু এরা মোটা হবে, তারপর যারা খাটো তারা লম্বা হবে বিভাজনের মাধ্যমে, এটাই। শীর্ষক ভাজক টিস্যুর এখানে যদি আরও ক্লাসিফাই করে বলছে, শীর্ষক ভাজক টিস্যু কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, মানে উঁচু গাছ লম্বা হয়, কথায় জাস্ট মনে রাখো। আর পার্শ্বীয় ভাজক টিস্যু মানে হলো, দেখো এটা হচ্ছে যে তোমার একটা গাছের মধ্যে এটা একটা ভাজক টিস্যু, এটা একটা ভাজক টিস্যু, দুটো যদি পাশাপাশি থাকে তাহলে বলবো পার্শ্বীয় ভাজক টিস্যু। এই পার্শ্বীয় ভাজক টিস্যুর জন্য উদ্ভিদের ব্যাস বৃদ্ধিপ্রাপ্ত হয়, মানে চিকন গাছ মোটা হয়, এক কথায়। এতে সরু কাণ্ড ক্রমে মোটা হয়, ঠিক আছে? সরুটা মোটা হয়। ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়, আমরা পড়ব। স্থায়ী টিস্যু আলাদা কোনো টিস্যু না, স্থায়ী টিস্যু হচ্ছে মূলত ভাজক টিস্যুটা একসময় গিয়ে স্থায়ী টিস্যুতে পরিণত হচ্ছে। ওকে, ভাজক টিস্যুর কোষ বিভাজনের মাধ্যমে কত স্থান পূরণ হয়? এই যে একটা কোষ বিভাজিত হচ্ছে বারবার, আমাদের কোনো একটা জায়গা যখন তোমার তৈরি হয়, তোমার এই যে এখানে কত স্থান তৈরি হয়, তখন এটা ভাজক টিস্যু বিভাজনের মাধ্যমে গিয়ে পূরণ করে দেয়। ওকে, এখানে হচ্ছে শ্রেণীবিভাগ। আমরা অনেকভাবে শ্রেণীবিভাগ করবো, টোটাল 4টা আমরা এখানে রাখছি। একটা হচ্ছে উৎপত্তি অনুসারে, একটা হচ্ছে অবস্থান অনুসারে, একটা হচ্ছে কোষ বিভাজন অনুসারে, এটা হচ্ছে কাজ অনুসারে আমরা ভাজক টিস্যুকে ক্লাসিফাই করতে পারি। তাহলে উৎপত্তি অনুসারে দেখো কয় ভাগে ভাগ করলাম। ক্লাসিফিকেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সিকিউতেও আসে, সো ভালো মতো করে পড়তে হবে। আমাদের উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু হচ্ছে তোমার 3 প্রকার। এটা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। প্রারম্ভিকের অপর নাম হচ্ছে মেরিস্টেম। এটা মনে রাখবা, এখান থেকে যে সংজ্ঞাটা একটু বুঝে পড়বা আর কি, যে এটা তৈরি হয় তোমার মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশে, মানে একদম আগায়, হ্যাঁ, অগ্রভাগের শীর্ষদেশে যে ক্ষুদ্র অঞ্চল রয়েছে সেখান থেকে পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যু উৎপত্তি হয়, এটা হচ্ছে মেরিস্টেম। প্রাইমারি ভাজক টিস্যু এটা হচ্ছে যে ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থাতে উৎপত্তি লাভ করে, সেটা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, হ্যাঁ, ভ্রূণ অবস্থাতে যেটা উৎপত্তি হবে। সেকেন্ডারি ভাজক টিস্যু এটা হচ্ছে যে ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু হতে পরবর্তী সময়ে উৎপন্ন হয়, মানে সেকেন্ডারি ভাজক টিস্যু হচ্ছে ওই ভাজক টিস্যু যেটা স্থায়ী টিস্যু হতে তোমার তৈরি হয়, ঠিক আছে? কোনো স্থায়ী টিস্যু হতে তৈরি হয়, এটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ। কর্ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, মনে রাখতে হবে। সেকেন্ডারি ভাজক টিস্যু উদাহরণ কি? কর্ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, ইনফিনিটিস, এগুলো যে কতবার আসছে পরীক্ষায়, এখানে লিখে কোলাইতে পারে না এরা। কর্ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। এবারে অবস্থান অনুসারে আমরা ভাজক টিস্যুকে 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে শীর্ষক, মানে আগায় যেটা থাকে, আর হচ্ছে ইন্টার ক্যালোরি, মানে দুইটার মাঝখানে যেটা থাকে, এটা হচ্ছে পার্শ্বীয়, মানে পাশাপাশি যেটা থাকে। শীর্ষক মানে তো বুঝতেছো মূল, কাণ্ড এবং এদের শাখা প্রশাখার শীর্ষে যারা অবস্থান করে তারা হচ্ছে শীর্ষক বা অ্যাপিক্যাল মেরিস্টেম। নিবেশিত বা ইন্টার ক্যালোরি ভাজক টিস্যু। ইন্টার ক্যালোরি মেরিস্টেম দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত ভাজক টিস্যুকে ইন্টার ক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু বলা হয়। দেখতে পাচ্ছ না স্ক্রিন? ইন্টার ক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু কি দুইটি স্থায়ী টিস্যুর মাঝখানে, যেটা একটা স্থায়ী টিস্যু, এটা একটা স্থায়ী টিস্যু, এর মাঝখানে যখন থাকবে তখন তাকে বলবো নিবেশিত বা ইন্টার ক্যালোরি। পরীক্ষা আসে এগুলা, ঠিক আছে? এগুলা মনে রাখবা।
কী কী উদাহরণগুলো মনে রাখবা, ঘোড়া ঘাস পায় না, হর্সটেইল ঘাস জাতীয় উদ্ভিদ, পাইন ঘোড়া ঘাস পায় না, এটা দিয়ে মনে রাখিও। ঘোড়া ঘাস পায় না, ঘোড়া মানে হলো তোমার হর্সটেইল, ঠিক আছে, ঘোড়া মানে হর্স না, আর ঘাস মানে হলো ঘাস জাতীয় উদ্ভিদ, আর পাইন মানে হলো যে বুষ্ট তোমার পায় না। চলো ঘোড়া ঘাস পায় না দিয়ে মনে রাখিও, ঘোড়া ঘাস পায় না মানে হলো ইন্টার ক্যালোরি বা নিবেশিত বাজুর টিস্যুর উদাহরণ, ঠিক আছে। আর পার্শ্বীয় বাজুর টিস্যু বা ল্যাটারাল বাজুর টিস্যুর মধ্যে আমরা ক্যাম্বিয়াম জাতীয় মানে সেকেন্ডারি বাজুর টিস্যু যেগুলো পেয়েছিলাম আর কি, তোমার সেকেন্ডারি বাজুর টিস্যুটাই হচ্ছে মূলত পার্শ্বীয় বা ল্যাটারাল মেরিস্টেম, এই যে মূল বা কাণ্ডের পার্শ্ব লম্বালম্বি বরাবর অবস্থিত, তারা পার্শ্বীয় বাজুর টিস্যু। এরা স্থায়ী টিস্যু হতে উৎপন্ন হয়, তারা সেকেন্ডারি বাজুর টিস্যু, ঠিক আছে। উদাহরণগুলো আমরা আগেই পড়ে আসছিলাম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম এবং কর্ক ক্যাম্বিয়াম। পার্থক্যের ছকটা খুব ভালো মতো পড়বা, নিবেশিত এবং পার্শ্বীয়ের মধ্যে পার্থক্যটা। এরপর কোষ বিভাজন অনুসারে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মাস, প্লেট এবং রিপ। কোষ বিভাজন অনুসারে তাদেরকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মাস, প্লেট এবং রিপ। মাস, প্লেট এবং রিপ। মাস মেরিস্টেম কি দেখো, মাস মানে হলো সব তলে বিভাজিত হবে, সব তলে বিভাজিত হবে। মাস মানে একদম পুরা কোষপুঞ্জ গঠন করবে একটা বলের মতো। এক্ষেত্রে উদাহরণ কি পড়বা, বর্ধনশীল ভ্রূণ, রেণুথলি, এন্ডোস্পার্ম বা শস্য টিস্যুগুলো আমরা পড়বো। এন্ডোস্পার্ম কি, মজ্জা কি, কর্টেক্স কি, এগুলো যখন আঁকাবো কোষগুলা টিস্যুগুলা তখন ভালো মতো বুঝবা, এখানেও একটু বুঝতে অসুবিধা হবে। প্লেট বাজুক টিস্যু, প্লেট দেখো চিন্তা করো, প্লেট মানে কি একটা দিয়ে এরকম থালার মতো অঙ্গ না, না বস্তু না, সো 2টা তলে বিভাজিত হবে, 2টা তলে কেটে কাজ করতেছে। কি উদাহরণ, পাথা, এই যে পাথার মতো বর্ধিষ্ণু, বহিতক ইত্যাদি, জাস্ট উদাহরণগুলো ভালো মতো পড়বা, এখানে আর কিছু লাগবে না। রিপ বাজুক টিস্যু, রিপ মানে কি, রিপ মানে আমাদের পরশুকা, এই যে লম্বা লম্বা পরশুকা থাকে আমাদের হাড্ডিগুলো না, রিপ তো বুঝতেছো, বুকের হাড়গুলো আর কি, লম্বা লম্বা না এগুলা। সো এগুলো দেখো বর্ধিষ্ণু মূল মানে মূলের মতো লম্বা, কাণ্ডের মজ্জারশি আমরা আঁকবো যখন দেখবা, এগুলো এরকম লম্বা লম্বা থাকে। সো এগুলো রিপ বাজুক টিস্যু উদাহরণ। এরপর কাজ অনুসারে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রোটোডার্ম, যেটা আমাদের উদ্ভিদের ত্বক সৃষ্টি করে, মানে ডার্ম মানে কি ত্বক, ডার্মিস ত্বক, তো যে উদ্ভিদের ত্বক তৈরি করে যেটা, এটাকে প্রোটোডার্ম বলবা। প্রোক্যাম্বিয়াম যেটা জাইলেম, ক্যাম্বিয়াম, জাইলেম ফ্লোয়েম সৃষ্টি করবে, ঠিক আছে। আর গ্রাউন্ড মেরিস্টেম মানে হলো উদ্ভিদের যে অংশ বরাবর আমাদের কর্টেক্স, মজ্জারশি পাবে, এটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। এগুলো যখন আমরা লাস্টের দিকে পড়বো তখন ক্লিয়ার হবে, আবার বলছি এগুলো এখন কিছুই বুঝবা না, জাস্ট পড়ে যাবা, মুখস্থ করবা। বাজুক টিস্যুর প্রকারভেদটা যদি আমরা একটু এক নজরে দেখি, আমরা উৎপত্তি অনুসারে 3 ভাগে ভাগ করছি, প্রারম্ভিক, প্রাইমারি, সেকেন্ডারি। অবস্থান অনুসারে তোমার শীর্ষক, ইন্টারক্যালোরি, পার্শ্বীয়। কোষ বিভাজন অনুসারে মাস, প্লেট, রিপ। কাজ অনুসারে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড। এখান থেকে এগুলো পড়বা। স্থায়ী টিস্যুটা পড়তে হবে, স্থায়ী টিস্যু এখানে দেওয়া আছে দেখো, যে কোষগুলা আর বিভাজিত হবে না বা বিভাজন অক্ষম, তাকে আমরা স্থায়ী টিস্যু বলি। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যগুলো এখান থেকে পড়বা, এগুলা বিভাজন অক্ষম, তারপর জীবিত কোষের সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কম, হ্যাঁ, তোমার এই যে এখানে তো আমাদের সাইটোপ্লাজম অবশ্যই কম থাকবে, যেহেতু মৃত কোষ বলতেছ, কোষগুলো প্রাচীর অপেক্ষাকৃত স্থূল মানে বেশ মোটা, নিউক্লিয়াস স্বাভাবিকের চেয়ে ছোটো, এই যে বললাম না নিউক্লিয়াসটা ছোট, আর আমাদের এখানে নিউক্লিয়াসটা বড় ছিল, কোষটা ছোট ছিল। কোষগুলোর মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে বা নাও থাকতে পারে, মানে একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে যে ব্যবধান, এই যে এখানে গ্যাপ থাকতে পারে আর কি, সুনির্দিষ্ট আকার প্রাপ্ত হয়, কোষ প্রাচীরের নকশা দেখা যায়, কোষগুলো অপেক্ষাকৃত বড়। ওই যে আমাদের ওইটার ঠিক উল্টা, আমাদের এখানে কোষগুলো ছিল যে তোমার ছোট, সাইটোপ্লাজম ছিল যে বড়, নিউক্লিয়াস ছিল যে বড়, বাট এখানে ঠিক উল্টা, মৃত কোষ প্রোটোপ্লাজমবিহীন। এখানে আমাদের মৃত কোষ থাকতে পারে, কোষ 2 রকমের থাকে, জীবিত এবং মৃত। ওকে, স্যারিসের কাজকে খাদ্য তৈরি করা, খাদ্য পানি পরিবহন করা, দৃঢ়তা প্রদান করা, পানীয় খাদ্য সঞ্চয় করা, এগুলো হচ্ছে স্থায়ী টিস্যুর কাজ। স্থায়ী টিস্যু আমরা কী কী পাই, যে সরল টিস্যু, জটিল বা যৌগিক টিস্যু, করণকারী বা নিস্রাবী টিস্যুগুলো আমরা 9-10 দ্বিতীয় অধ্যায় কোষ এবং টিস্যু এই অধ্যায়ে পড়ে আসছি, মনে আছে? সরল টিস্যু প্যারেনকাইমা, কুলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, জটিল টিস্যু পড়ে আসছি, করণকারী বা নিস্রাবী টিস্যু পড়ে আসছি। এগুলো কিন্তু এখানে এই জন্য আলোচনা দেয় নাই বিস্তারিত, এখানে আমরা মূলত এই যে বাজুক টিস্যু নিয়ে পড়ব। সরল টিস্যু কাকে বলে, জটিল টিস্যু কাকে বলে, যেখানে দিয়েছে একটু করে দেখো, প্যারেনকাইমা, এই যে প্যারেনকাইমা, কুলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আর জটিল টিস্যু উদাহরণ কি আমাদের জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েম নিয়ে অনেক পড়া আছে যদিও এখানে। করণকারী বা নিস্রাবী টিস্যু হচ্ছে 2 রকমের, এটা হচ্ছে তরুকির টিস্যু, এটা হচ্ছে গ্রন্থি টিস্যু, ঠিক আছে? তাহলে এখানে আরেকবার দেখো, সরল টিস্যুকে আমরা প্যারেনকাইমা, কুলেনকাইমা, স্ক্লেরেনকাইমা 3 ভাগে ভাগ করছি, জটিল টিস্যুকে জাইলেম ফ্লোয়েমে ভাগ করছি, তরুকির বা নিস্রাবী টিস্যুকে তরুকির টিস্যু এবং গ্রন্থি টিস্যুতে ভাগ করছি। পার্থক্যের ছকটা পড়ে নিবা, পরীক্ষা আসে, সরল টিস্যু জটিল টিস্যুর পার্থক্যটা পড়ে নিবা।
এখন আমরা টিস্যু সিস্টেমে ঢুকি। আজকে মূলত আমরা টিস্যুতন্ত্রের ছোট্ট একটা অংশ পড়ব। দেখি যতটুকু যাইতে পারি আর কি। প্রথমের অংশগুলো মোটামুটি মুখস্থ নির্ভর, লাস্ট অংশগুলো গুরুত্বপূর্ণ সিকিউর জন্য। হ্যাঁ, প্রথমের অংশগুলো অতটা মানে এগুলো থেকে এমসিকিউ বেশি আসে আর কি। দেখো টিস্যু সিস্টেম আমরা টোটাল 3টা তন্ত্রে ভাগ করতে পারি উদ্ভিদের টিস্যুটাকে আর কি। টোটাল সিস্টেমে যদি তুমি ভাগ করো, হ্যাঁ, এটা হচ্ছে এপিডার্মাল টিস্যু সিস্টেম, এটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম, এটা হচ্ছে ভাস্কুলার টিস্যু সিস্টেম। এপিডার্মাল টিস্যু সিস্টেম মানে হলো যে ত্বক, মানে ডার্মিস বা ত্বকীয় টিস্যুতন্ত্র, এই যে ত্বকীয় টিস্যুতন্ত্র মানে ত্বক যেটা দিয়ে গঠিত। গ্রাউন্ড টিস্যুতন্ত্র মানে হলো এই যে ত্বকের মধ্যে, বা আমরা যখন টিস্যু নিয়ে আলোচনা করব তখন এখানে স্টিল, আমরা যে তোমার স্টিলীয় অঞ্চল, বহিঃস্টিলীয় অঞ্চল, হ্যাঁ, স্টিলের বাইরের অংশ, ভিতরের অংশ, তখন আমরা এই দুটা ভাগে যেখানে আলোচনা করি এটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম। আর ভাস্কুলার টিস্যু সিস্টেম মানে খুব সহজ। উদ্ভিদের আমরা জানি মূল থেকে পানি শোষণ করে উদ্ভিদের পাতা অবধি নিয়ে যাইতে হয়, পাতায় প্রস্তুতকৃত খাদ্য সারা দেহে ছড়াই দিতে হয়। এই কাজগুলো যারা করে মানে হলো পরিবহনের কাজটা যারা করে, এই পরিবহনের কাজটা যারা করে তারাই হচ্ছে ভাস্কুলার টিস্যু সিস্টেম। ভাস্কুলার টিস্যু সিস্টেমের অপর নাম হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র। ওকে, তাহলে আসো আমরা আজকে ত্বকীয় টিস্যুতন্ত্র নিয়ে একটু জানি। যে টিস্যুতন্ত্র উদ্ভিদের বাইরে ত্বক গঠন করেছে তাকে আমরা এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র বলবো। তাহলে ত্বকীয় টিস্যুতন্ত্র মানে কি? যারা উদ্ভিদের টিস্যু বা ত্বকটা গঠন করেছে, উদ্ভিদের বাইরের আবরণটা গঠন করেছে, এটা হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র। এখান থেকে আমরা এই বিষয়টি একটু পড়বো। কাণ্ড ও পাতার ত্বক মানে বহিরাবরণকে এপিডার্মিস বলা হয়। মূলের বহিরাবরণকে এপিব্লেমা বলা হয়, পরীক্ষা আসে। মানে কাণ্ড, উদ্ভিদের অনেকগুলো অংশ আছে না, কাণ্ড, মূল, পাতা, ত্বক। মনে রাখবা কাণ্ড ও পাতার ত্বক, পাতার যে বহিরাবরণ ত্বক এটাকে এপিডার্মিস বলবা। মূলের ক্ষেত্রে ওইটাকে আমরা এপিব্লেমা বলবো। এই এপিডার্মাল টিস্যুর নাম আর কি বিভিন্ন জায়গায়। প্রাথমিক টিস্যু বাজক টিস্যু এপিডার্মাল টিস্যুর উৎপত্তি হয়। এখানে আমাদের প্রাথমিক টিস্যু বাজক টিস্যুতে এপিডার্মাল টিস্যুর উৎপত্তি হয়, এগুলো আমরা তো পড়ে আসছি। এপিডার্মিস বা ত্বক এটা কি? এখানে আমরা তোমার বাইরে উদ্ভিদের বাইরের আবরণটা আর কি, উদ্ভিদের গাছ আছে না, গাছের বাইরের আবরণ এপিডার্মিস বা ত্বক। এখানে এক সারি কোষ প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। এটা একটু পড়বা। অনেক ক্ষেত্রে একাধিক সারি দেখা যায়। হ্যাঁ, অপু বুকা, এটা দিয়ে মনে রাখতে বলছি। এই যে অপু বুকা, দেখো অসুত, পাকুর, বট, কই বট, হ্যাঁ বট, করবির জায়গায় 3 দিবা উপরে। মানে হলো এপিডার্মিসের যে ত্বকগুলো আছে, এপিডার্মিসের যে লেয়ার, হ্যাঁ, এই ত্বকগুলা এই যে এরকম এক সারি কোষ দিয়ে গঠিত স্বাভাবিকভাবে। অনেকগুলা কোষের মধ্যে তুমি একাধিক সারি পাইতে, মানে এরকম 2-3টা সারি পাইতে পারো, ঠিক আছে? এই যে একাধিক সারি পাইতে পারো এরকম। হ্যাঁ, আসলে অধ্যায়টা এতটা একটু মানে তোমার এলোমেলো, এগুলো প্রথম লাস্টের দিকে যে টপিকগুলো আছে এগুলো যদি শুরুতে পড়ানো হয়তো তাহলে দেখা যায় যে তোমরা এগুলো বুঝতে সুবিধা হতো, নাহলে এগুলো এখন বুঝতে একটু ঝামেলা হতে পারে। এই জন্য অধ্যায়টা 2বার পড়তে হবে। একটা হচ্ছে আমি প্রথমবার পড়াই দিলে তো যা যা বুঝবা, লাস্টে গিয়ে তো বুঝে যাবা সব কিছু। প্রথম থেকে আবার বলে দেখবা যে সব আবার তুমি সুন্দর বুঝতেছো তখন, ঠিক আছে? তো দেখো একটু আমরা এপিডার্মিস বা ত্বক, এই ত্বকের লেয়ারগুলা এরকম এক সারিও হইতে পারে, আবার 2-3 সারিও হইতে পারে। তো এক সারি হচ্ছে ম্যাক্সিমাম এক সারি দিয়ে গঠিত। এই যে কোনো ক্ষেত্রে একাধিক সারি কোষে গঠিত হতে পারে, যেমন এই যে অপুবোকা দিয়ে মনে রাখতে বলছি। অসুত, এই যে অসুত গাছ, তারপর পাকুর গাছ, এরপর হলো বট গাছ, এগুলো সবাই একাধিক সারি। স্পেসিফিকলি করবি গাছের ক্ষেত্রে আমরা 3 সারি কোষ দেখি, যে আমি এখানে 3 সারি আঁকলাম না, করবি গাছের ক্ষেত্রে 3 সারি কোষ দেখতে পাবা, বুঝছো কিনা? এপিডার্মিসের কোষগুলো আয়তাকার এবং ঘন সন্নিবেশিত হয়, আন্তঃকোষীয় ফাঁক থাকে না, এমন রাখতে পারো। এবং এখানে আমরা রক্ষী কোষ বা গার্ড সেল পাই এই কোষগুলোর মধ্যে। তাছাড়াও কিউটিন বা সুবেরিনের পুরুস্তরকে কিউটিকল বলে, কিউটিকল আমরা পাই। সাইকাস পাইনাস গাছ জাতীয় কিছু উদ্ভিদের পাতায় লিগনিন জমা হতে দেখা যায়, লিগনিন জমা হয় এখানে সাইকাস পাইনাস গাছ জাতীয় কিছু উদ্ভিদের পাতার মধ্যে। ফুলের পাপড়ি ফলত থেকে অ্যান্থোসায়ানিন থাকে, এই যে অ্যান্থোসায়ানিনের জন্যই তো তারা রঙিন হয়, তাই না, সায়ানিন। তারপর হচ্ছে মনে রাখবা সরিষা গাছের উদ্ভিদের ক্ষেত্রে মাইরোসিন এনজাইম নিঃসরণকারী মাইরোসিন কোষ থাকে। স্পেসিফিকলি মনে রাখো সরিষা গাছের ক্ষেত্রে আমরা মাইরোসিন নামক কোষ পাই। তারপর হচ্ছে যে অবাগা দিয়ে মনে রাখতে পারো, এটা অবাগা। বুলিফর্ম কোষ কোথায় পাওয়া যায়? এই যে বুলিফর্ম কোষ। আখ, ভুট্টা এবং গম,
আখ, ভুট্টা এবং গম এই 3 প্রকারের উদ্ভিদের কোষে দেহে আমরা বুলিফর্ম নামক কোষ পেয়ে থাকি। মনে থাকবে, আখ, ভুট্টা, গম এই 3 প্রকারের উদ্ভিদের দেহে আমরা বুলিফর্ম নামক কোষ পেয়ে থাকি। এই বুলিফর্ম উদ্ভিদটা কেমন কোষ? বৃহৎ আকৃতির কিছু ত্বকীয় কোষ, মানে বড় বড় কোষগুলা, ঠিক আছে। আর মূলের বহিত্বককে তো এপিব্লামা বলা হয়, এটা পড়ে আসছি, ঠিক আছে। এইগুলো একটু মনে রাখিও। এই যে এখানে চিত্রটাতে দেখো, এটা হচ্ছে যে ত্বক, মূলের ত্বক মানে লেয়ার। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূলরুম, মানে মূলের ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করিও, গাছের শিকড় আছে না, শিকড়ের মধ্যে দেখবে যে এরকম ছোটো ছোটো কিছু মূলরুম আছে, এগুলো খেয়াল করলে দেখা যায়। কাণ্ডের ক্ষেত্রে দেখাচ্ছে কাণ্ডরোম আছে, কিউটিকল আছে উপরে, এপিডার্মিস, এটা এপিব্লেমা বলা হয় মূলের ক্ষেত্রে। এই যে আমরা ত্বকটা পড়লাম, এই ত্বকের কাজটা কি মূলত? এটা হচ্ছে আমাদের উদ্ভিদকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, প্রতিকূল অবস্থা থেকে মানে রক্ষা করা। রোমযুক্ত ত্বক, বিশেষ করে তোমার বিষাক্ত গ্রন্থিওয়ালা রোমযুক্ত ত্বক বিভিন্ন প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করা। অনেক সময় ত্বক উদ্ভিদ কর্তৃক পানি অপচয় বন্ধ করে দেয়। এই যে উদ্ভিদ দেখো কাণ্ডের ত্বকগুলা দিয়ে অতিরিক্ত পানি বাইরে বেরিয়ে যেতে পারে চাইলে লেন্টিসালের মাধ্যমে। উদ্ভিদ এই পানি অপচয়টা বন্ধ করতে পারে। মোমের আস্তরণ পড়া ত্বক ছত্রাকের আক্রমণ থেকে অভ্যন্তরীণ টিস্যুকে রক্ষা করতে পারে। এই যে আমাদের এখানে কিউটিকল বলতেছো না, কিউটিকল মানে মোমের আবরণ থাকে এখানে। সো এই কিউটিকলগুলো আমাদের বাইরের ছত্রাকের আক্রমণ থেকে আমাদের উদ্ভিদকে রক্ষা করে। ত্বকের ছিদ্র, এই যে আমরা এখানে তোমার বললাম না স্টোমাটা থাকে, তোমার পত্ররন্ধ্র থাকে, পাতার মধ্যে পত্ররন্ধ্র থাকে, তারপর এখানেও পত্ররন্ধ্র থাকে, স্টোমাটা থাকে। ওই স্টোমাটা দিয়ে আমাদের অভ্যন্তরীণ ও বাইরের পরিবেশের সাথে বিভিন্ন গ্যাসের আদান প্রদান। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড বের হয়, কার্বন ডাইঅক্সাইড শোষণ হয়, অক্সিজেন বের হয়, এগুলোতে হয়। ক্লোরোপ্লাস্টযুক্ত ত্বক খাদ্য তৈরি করে, ওই যেখানে ক্লোরোপ্লাস্ট থাকে খাবার তৈরি করবে স্বাভাবিক। মূলরুম পানি খনিজ লবণ পরিশোষণ করে, এই যে দেখো মূলরুমগুলো পানি খনিজ লবণ শোষণ করে এবং আমাদের সালোকসংশ্লেষে সহায়তা করে। বুলিফর্ম কোষ পানি সঞ্চয় করে, যে অবাগাতে দেখলাম আমাদের বুলিফর্ম কোষ আছে, আখ, ভুট্টা, তারপর একটা জানি কি ছিল গম, হ্যাঁ, এগুলোতে আমাদের বুলিফর্ম কোষ থেকে এটা পানি সঞ্চয় করে এবং পাতার প্রসারণ ও বিকাশে সহায়তা করে। ত্বক কোষ প্রয়োজনে বিভাজিত হতে পারে, ক্ষত সারিয়ে তোলে এবং পানি এবং নানা রকম বর্জ্য পদার্থ সঞ্চয় করে। ত্বকের কিউটিন, সিলিকা, মোম প্রসাধনের হার কমায়, এটা মনে রাখবা। কলের কিউটিন, সিলিকা এবং মোম প্রসাধনের হার কমায়। প্রসাধন মানে কি? ত্বকের পানি অতিরিক্ত বের করে দেয় না। সো এখানে যখন মোম থাকবে পানি অতিরিক্ত বেরোতে পারবে না, সো প্রসাধনের হার কমে যাবে, এটাই। আর কিছু কথাবার্তা বলা আছে। এপিডার্মাল উপবৃদ্ধি, মানে এখানে রোম পাবো, এই যে রোম দেখো, রোম এগুলো একটু রিডিং দিবা, অতটা গুরুত্বপূর্ণ না। তারপর হচ্ছে শল্ক পাবো কাদের, শল্কের কাজ কি? প্রসাধন হার কমায়। গ্রন্থিরুম পাবো অনেক ক্ষেত্রে, কোলেটার্স, হ্যাঁ, তা এগুলো আত্মরক্ষা সাহায্য করে। পানিথলি, এগুলো একটু মনে রাখবা। পানিথলিটা মেসেমব্রায়ানথামাম ক্রিস্টালেনিয়াম, শব্দটা মনে রাখবা। বরফ উদ্ভিদ নামে এই মেসেমব্রায়ানথামাম ক্রিস্টালেনিয়াম এর ত্বককোষ স্ফীতথলির আকার ধারণ করে, শীতকালে এটা পানি বরফে পরিণত হয়, মানে এটা ওয়াটার ব্লাডার, মানে পানি সঞ্চয় করে আর কি। এটা দংশ রুম থাকে তোমার বিছুটি, আলকুশি, অগ্নিচূত্রা ইত্যাদি উদ্ভিদে। তারপর এপিডার্মাল রন্ধ্র। আজকে আমি যাবো অংশটুকু যাবো, তুমি বলো তো একটু, এই কঠিন লাগতেছে? নাহিমা, বুঝতেছ কিছু? তোমাকে কিছু একটা জিজ্ঞেস করলাম, বুঝতেছো কিনা? বুঝছি, বাট ক্লাসটা আমার করতে হবে আর কি। কাউসার, ভাই আমি কি বলবো, আমার স্ক্রিনটা কিছুক্ষণ পর চলে যাচ্ছে এখানে অর্ধেক। আমি কিছু মানে আমার অফলাইনে করতে হবে ক্লাসটা, আমার আচ্ছা আমি ডাউনলোড করা গ্রাউন্ড টিস্যু তন্ত্র আর আগব শেষ করে দিয়েছি, হ্যাঁ। সেখানে। দেখো মানে এগুলা তোমাকে জাস্ট শোনো আমার মুখ থেকে, তাহলে কিছুটা সহজ হবে। তাছাড়া নিজে পড়তে গিয়ে প্রথমবার পড়লে একটু ধরো এমনি পড়তে মন চাইবে না, কারণ এগুলো আসলে অনেক বোরিং পড়া। আমি তো জানি, আমি পড়ে আসছি না, এগুলো অনেক বোরিং পড়ে। অধ্যায়টা পড়তে যে আমার কত কষ্ট হইতো এই অধ্যায়গুলো আর কি, জীববিজ্ঞানের বিশেষ করে উদ্ভিদবিজ্ঞান অধ্যায়গুলো, মানে না পারি রিলেট করতে, না পারি কিছু করতে। প্রাণীবিজ্ঞান পড়লে এটা তুমি নিজের সাথে নিজে রিলেট করা যায়, রসায়ন পড়লে মজা লাগে, ফিজিক্স পড়লে থিওরিটিক্যাল বিষয়গুলি জানতে পারি, কিন্তু বায়োলজির এই অধ্যায়গুলো বিশেষ করে উদ্ভিদ বিজ্ঞানের কিছুই মজা রসকস নাই, হ্যাঁ, বোঝারও কিছু মানে নাই একটু। এই জন্য ধৈর্য ধরে পড়তেটা হবে আর কি, হ্যাঁ। আমার কথাগুলো একটু শোনো, না বুঝলে রেকর্ডটা আবার দেখিও, তারপর নিজে কষ্ট করে পড়িও, হ্যাঁ।
আজকে আমি গ্রাউন্ড টিস্যু সিস্টেমের আগ অব্দি শেষ করেছি, আর 4-5 মিনিট লাগবে সর্বোচ্চ। দেখো এপিডার্মাল রন্ধ্রের মধ্যে আমরা কি পাবো? পত্ররন্ধ্র পাবো, মানে রন্ধ্র। এপিডার্মাল মানে হলো আমাদের উদ্ভিদের যে ডার্মিস আছে, ত্বক আছে, এই ত্বকের মধ্যে কিছু রন্ধ্র পাবা, ছিদ্র পাবা, এটা হচ্ছে এপিডার্মাল রন্ধ্র। কি কি আছে দেখো, পত্ররন্ধ্র পাবা মানে স্টোমাটা, এটা হচ্ছে পানির রন্ধ্র পাবা, এটা হচ্ছে হাইডাটোড। ঠিক আছে, দু রকমের রন্ধ্র নিয়ে আলোচনা করছে, এটা হচ্ছে পত্ররন্ধ্র, এটা হচ্ছে পানি রন্ধ্র। স্টোমাটা বা পত্ররন্ধ্র নিয়ে তোমরা আগে থেকেই জানো। এখানে আমাদের কি পাবা, এই যে দুইটা রক্ষীকোষ পাবা, এই যে এখানে একটা রক্ষীকোষ, এখানে একটা রক্ষীকোষ, দুইটা রক্ষীকোষ বেষ্টিত যে রন্ধ্র বা ছিদ্র তাকে পত্ররন্ধ্র বলা হয়। এই যে এখানে এগুলোই বলা হয়েছে যে আমাদের দুইটি অর্ধসন্ধ্রাতা রক্ষীকোষ নিয়ে বেষ্টিত থাকে। রক্ষীকোষ একটা বড় নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাজম, গণসাইটোপ্লাজম থাকে। রক্ষীকোষে কী কী থাকে এগুলো পড়বা। এখানে বড় নিউক্লিয়াস থাকে, গণসাইটোপ্লাজম থাকে, বহু ক্লোরোপ্লাস্ট থাকে। হ্যাঁ, এগুলো এমসিকিউতে আসে। উদ্ভিদের বায়বীয় অংশের ত্বকে অবস্থিত দুটি রক্ষীকোষ দিয়ে বেষ্টিত এবং নিয়ন্ত্রিত ছিদ্রকে স্টোমাটা বা পত্ররন্ধ্র বলা হয়। এই যে এই ছিদ্রটাই হচ্ছে পত্ররন্ধ্র। তো রক্ষীকোষের চারদিকে অবস্থিত সাধারণত ত্বকীয় কোষ, হতে একটু ভিন্ন আকার আকৃতির ত্বকীয় কোষকে সহকারী কোষ বলা হয়। এই যে দেখো এখানে হচ্ছে তোমার একটা রক্ষীকোষ। হ্যাঁ, এগুলো কেমন, এই যে মাঝখানের এই দুটা কেমন, এই দুটা হচ্ছে রক্ষীকোষ। এই যে এই দুটা হচ্ছে তোমার রক্ষীকোষ। রক্ষীকোষের আশেপাশে যে কোষগুলো আছে, এই যে এগুলো বড় বড় যে কোষগুলো দেখতে পাচ্ছ এখানে, এইটা তারপর এখানে পাশে দেখো, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এগুলো হচ্ছে তোমার সহকারী কোষ। বুঝে গেছে? লক্ষ্মীকোষের পাশে যে কোষগুলো আছে এগুলো হচ্ছে সহকারী কোষ, আকার আকৃতি থেকে একটু ভিন্ন এগুলা। স্টোমাটার নিচে একটি বড় বায়ুকুটরি থাকে, এটাকে আমরা শ্বাসকোষরি বা তোমার বায়ুকুটরি বলা হয়, সাবস্টোমাটাল বায়ুকুটরি বলি। পাথরকুচি উদ্ভিদে পত্ররন্ধ্রটা দেখা যায় রাতের বেলা খোলা থাকে, দিনের বেলা বন্ধ থাকে। কিন্তু আমরা যে উদ্ভিদগুলো সচরাচর দেখি এগুলা পত্ররন্ধ্র দিনের বেলা খোলা থাকে, মানে সূর্যের আলো যখন থাকে তখন তারা খোলা থাকে, আর রাতের বেলা বন্ধ হয়ে যায়। কিন্তু পাথরকুচির ক্ষেত্রে ঠিক উল্টা, পাথরকুচির ক্ষেত্রে রাতে খোলা থাকে, দিনে বন্ধ থাকে, এটা একটু মনে রেখো। এখন এই পত্ররন্ধ্রে কয়েকটা প্রকারে আমরা ভাগ করতে পারি। দেখো এই যে এটা কি, এটা হচ্ছে তোমার গার্ড সেল, বাংলায় কি যে এটা গার্ড সেল, রক্ষীকোষ। এই রক্ষীকোষের সাথে এই সহকারী কোষ যদি তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, দেখো তো এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল না, এটা এখানে আর এটা এদিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল না, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন থাকে, হ্যাঁ, তখন তো এটাকে আমরা তোমার বলি ডায়াসাইটিক বলি। ঠিক আছে, এটা কেমন, এটা হচ্ছে ডায়াসাইটিক। এই যে দুইটি রক্ষীকোষের সাথে সমকোণে যখন অবস্থিত হয়। প্যারাসাইটিক মানে হলে প্যারালালি যেমন থাকে, দেখো এই যে এটাও এদিকে, এটাও এদিকে, তাহলে প্যারালাল না, বাট এটা ছিল এদিকে, বাট এটা ছিল এদিকে, দেখো প্যারালাল, এটা হচ্ছে প্যারালাল, এই যে এটার সাথে প্যারালাল, সমান্তরালে। সো এটা কি তোমার দুটি রক্ষীকোষ সমান্তরাল যখন থাকে তখন তাকে প্যারাসাইটিক বলবা। আর অ্যানিসোসাইটিক, স্টোমা 3টি সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে, তার মধ্যে একটি কোষ ছোট। এই যে দেখো এখানে 3টা সাবসিডিয়ারি কোষ দেখতে পাচ্ছ না, 3টা, একটা, দুইটা, তিনটা, দুইটা বড় একটা ছোট। সো এটা হচ্ছে অ্যানিসোসাইটিক। আর টেট্রাসাইটিক মানে হলো 4টা সাবসিডিয়ারি কোষ পাবা, এই যে একটা, দুইটা, তিনটা, 4টা। আর অ্যাক্টিনোসাইটিক মানে অনেকগুলা কোষ পাবা এবং তারা পরস্পরে তোমার ওই যে রেডিয়ালি থাকবে, এই যে দেখো অনেকগুলা কোষ পাচ্ছ। আর অ্যানোমোসাইটিক মানে হলো কোষসমূহ সাধারণ ত্বকীয় কোষে পৃথকযোগ্য না, মানে এগুলো তুমি বুঝতেই পারবা না এগুলো যে সহকারী কোষ, স্বাভাবিক অন্যান্য কোষের মতোই মনে হবে। ঠিক আছে, পত্ররন্ধ্রের কাজ কী? এই যে আমরা যেগুলো তো জানি ইতিমধ্যে, গ্যাসের আদান প্রদান রক্ষা করা, আমরা জানি সালোক সংশ্লেষণের সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ হয়, অক্সিজেন ত্যাগ করে, শ্বসনের সময় রন্ধ্রপথে বায়ু হতে অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা, মূল কর্তৃক পানি প্রশোধনের সাহায্যে বাষ্প আকারে বাইরে বের করে দেয়া। তার রক্ষীকোষ পত্ররন্ধ্রের খোলা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। এই যে রক্ষীকোষটা তোমার মোটা হয়, চিকন হয়, এটা পত্ররন্ধ্র বন্ধ হওয়াটা নিয়ন্ত্রণ করে, খোলা হওয়াটা নিয়ন্ত্রণ করে। রক্ষীকোষের ক্লোরোপ্লাস্টে খাবারও তৈরি হয়। এরপরে পানি পত্ররন্ধ্রটা তো গুরুত্বপূর্ণ না, এখান থেকে জাস্ট উদাহরণটা পড়বা, কোথায় আছে এইটা পড়বা, ঘটক দিয়ে মনে রাখবা। পানি পত্ররন্ধ্র বা হাইড্রাতুট কোথায় থাকে, ঘটক দিয়ে মনে রাখো যে ঘাস, টমেটো, কচু। পানি পত্ররন্ধ্র বা হাইড্রাতুট কোথায় থাকে, ঘটক, ঘাস, টমেটো, কচু, এগুলোতে আমরা পানি পত্ররন্ধ্র বা ঘটকটা পাচ্ছি। এরপরে এটা দিয়ে মনে রাখবা যে অতিরিক্ত আর্দ্র থাকলে সাধারণত এমনটি ঘটে। অন্যভাবে পানির বহিকরণকারী ছিদ্রপথে হলে হাইড্রাতুট বা পানি পত্ররন্ধ্র, এগুলো রিডিং দিবা। আর হাইড্রাতুট দিয়ে পানি বেরিয়ে যাওয়াকে নিঃস্রাবন বা গাটেশন বলা হয়, এটা মনে রাখবা। হাইড্রাতুট হলো পানি পত্ররন্ধ্র, মানে এখান থেকে পানি বের হয়ে যাবে, এই যে পানি বের হয়ে যাবার যে প্রক্রিয়া, এটাকে আমরা কি বলি, গাটেশন বা নিঃস্রাবন। হ্যাঁ, জাস্ট মনে রেখো।
এই পার্থক্যের ছকটা পড়ে নিবা, পত্ররন্ধ্র এবং পানি পত্ররন্ধ্রের পার্থক্যটা। দেখো এটা হচ্ছে ঊর্ধ্ব এবং নিম্নতকে থাকে, এটা পাতার কিনারায় থাকে। পত্ররন্ধ্র যদি দিনের বেলাতে খোলা থাকে বেশি, সো এটা দিনের আলোতে বেশি হয়, এটা রাতে বেশি হয়। এখান দিয়ে পানিটা বাষ্প আকারে যাবে, বাষ্প আকারে মানে ভ্যাপ, হ্যাঁ ভ্যাপ আকারে যাবে। আর এটা হচ্ছে তরল আকারে যাবে, মানে লিকুইড আকারে যাবে, বুঝছো কি না? পানি পত্ররন্ধ্র যদি পানিটা তরল আকারে যাবে। আর খনিজ লবণের মুক্তি ঘটে না, যেহেতু এখানে তোমার পত্ররন্ধ্র দিয়ে বাষ্প আকারে যায়, খনিজ লবণটা বাষ্প হতে পারে না, সো এখানে এটা যাবে না, খনিজ লবণটা যাবে না। আর যেহেতু এটা পানি আকারে যায়, মানে লিকুইড আকারে যায়, লিকুইডের সাথে আমাদের লবণও চলে যেতে পারে, এই জন্য খনিজ লবণও মুক্তি ঘটে। এপিথেলিয়াম এখানে নাই, এখানে আছে। আর রক্ষিকুশ দ্বারা নিয়ন্ত্রণশীল, আমাদের পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে রক্ষিকুশটা। আর এখানে তোমার রক্ষিকুশ নিয়ন্ত্রণ করতে পারেন, ঠিক আছে? আমরা আজকে এপিডার্মাল টিস্যু সিস্টেমটা পড়লাম, আর নেক্সট দিন আমরা গ্রাউন্ড টিস্যু সিস্টেম বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে পারি এই চিত্রগুলো আমরা আঁকাবো, একে একে পড়বো, তখন দেখবে যে সহজ লাগতেছে। আজকে আমরা কোনো চিত্র আঁকাই নেই, এই জন্য একটু অ্যাটিপিক্যাল বা একটু বোরিং লাগতে পারে পড়াগুলো। আসলেই বোরিং, পড়াগুলো অসম্ভব বোরিং, একটু ধৈর্য সহকারে পড়তে হবে আর কি, ঠিক আছে? ক্লাসটা আবার করবা, 2বার শোনা হলে তাহলে দেখবা যে কিছুটা সহজ লাগতেছে।